এই যে নানা ভাই, কি করছো? বাড়ি তৈরি করছি। বাহ, খুব সুন্দর তো। কার বাড়ি এটা নানা ভাই? আমার বাড়ি। তাই নাকি? কে থাকবে এই বাড়িতে? তুমি থাকবে, নানু থাকবে, আম্মু, আব্বু, মিমি খালা, সিমি খালা, বড় মামা, ছোট মামা, মামি, বুয়া, সবাই থাকবে। সবাই থাকবে? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তা নানা ভাই, এত মানুষজনকে যে তোমার বাড়িতে থাকতে দেবে, খাওয়াবে কি? হ্যাঁ, খাওয়াতে হবে না? তাই তো আমি তোমার জন্যে বাজার করতে যাচ্ছি। সবার জন্যে আজ আমি বাজার করে আনবো। আমরা এখন চলে যাব তো? সে কি, আজ সবাই একসঙ্গে আমরা খাবো যে। আব্বা, আপনি কি সত্যি সত্যি বাজারে যাচ্ছেন? হ্যাঁ। কি হলো, অফিস যাচ্ছ না? এক্ষুনি দেখলাম অফিস যাবার জন্য তৈরি। তা হঠাৎ কি হলো? হঠাৎ কিছু হয়নি, সবকিছু তো জন্মের সময়ই নির্ধারিত হয়ে গেছে। আর কদিন পরেই তো আমাকে আর অফিসে যেতে হবে না, আজ থেকেই তার মহড়া শুরু। হঠাৎ করে একদিন সকালে সারা জীবনের মতো অফিসে যাওয়া বন্ধ হয়ে গেলে খুব খারাপ লাগবে না? 30-35 বছরের অভ্যেস। সিমি, মা, এই বাজারে থলেটা দে। আব্বু, তুমি যাবে বাজারে? তুমি কি জীবনে কোনোদিন বাজার করেছো? আরে জীবনে যাইনি এ কথা ঠিক না, তবে কাঁচা বাজারে খুব একটা যাইনি। আস্তে আস্তে অভ্যেস হোক। সত্যি তুমি বাজারে যাবে আব্বু? কেন রে, বিশ্বাস হচ্ছে না? আরে কি ব্যাপার সালাম সাহেব, আপনি একেবারে থলে হাতে বাজারে? অফিস যাননি? আজ আর গেলাম না। না, কিন্তু আপনাকে তো কোনো সময় বাজার করতে দেখিনি। প্র্যাকটিস করছি। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া শুনলে না আব্বা কি বলল? আর কদিন পরে অফিসে যেতে হবে না। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে আব্বা রিটায়ার করছেন। চাকরি করলে একদিন রিটায়ার করতেই হয়। রিটায়ার করলে পেনশন নিতে হয়, পেনশনের সামান্য টাকায় সংসার চলে না। এসব তো গদবাঁধা কথা। আব্বা রিটায়ার করছে তো ভাইয়া করবে কি? আমি বলতে চাচ্ছি, আব্বা রিটায়ার করলে তো আমাদের এই বাসা ছাড়তে হবে। আমাদের তো ঢাকায় কোনো বাড়ি নাই, কোথায় থাকবো? ভাইয়া, আব্বা পেনশন কত পাবে? আব্বা তো বড় চাকরি করতেন, পেনশনও নিশ্চয়ই অনেক টাকা পাবেন। হ্যাঁ, পেনশনের টাকায় তো বাসার অর্ধেক ভাড়াও হবে না। আমরা 3 ভাই বোনই এখনো কলেজেই পড়ছি। বড় ভাইয়া তো কেবল চাকরিতে ঢুকলেন, কত আর মাইনে পায়? আমি বললাম দেখে নিও, বড় ভাইয়া সংসার খরচের জন্য 1 পয়সাও দিতে পারবে না। এখনো তো কিছু দেয় না, মাইনের সব টাকা নিজেরাই খরচ করে। ভাইয়া কতই দিতে পারবে? নিশ্চয়ই 2-1 হাজার টাকার বেশি না। এই টাকায় সংসারের কি হবে? আমার খুব চিন্তা হচ্ছে ভাইয়া। আমরা এই বাসা ছেড়ে কোথায় যাব ভাইয়া? তোদের চিন্তা করতে হবে না, পর। আসিফ, দেখ তোর আব্বা বাজারে যায় না, আজ কেমন সুন্দর বাজার করেছে। সবকিছু পছন্দ মতো, পরিমাণ মতো, একেবারে ঠিকঠাক এনেছে। ভাইয়াকে শাক আনতে বলে 1 কেজি ঢেকি শাকই নিয়ে আসে। ঢেকের শাক তাও ভালো, লাল শাক খেতে খেতে মুখ একেবারে লাল হয়ে যায়। হ্যাঁ, যাও না একদিন বাজারে, দেখবে মজা। আমাদের বাজার করা এলাও করলে বাজার করা নিয়ে কোনো সমস্যাই থাকতো না। ওরে বাপ রে বাপ, অনেকদিন পর কাঁচা বাজারে গিয়ে বুঝতে পারলাম বাজার করা খুবই কঠিন। হ্যাঁ রে, আসিফ, আজ আরিফ আর সাথীর আসার কথা না? তো সকালের কোচ ধরলে তো 2টোর মধ্যে পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, কোচ পৌঁছানোর কোনো সময় ঠিক নেই আব্বা। ও, ঠিক মতো ফেরি ধরতে না পারলে সন্ধেও হয়ে যায়। সেদিন যশোর থেকে আমার এক বন্ধু এলো একদম সন্ধ্যের পর। আম্মা, কিরে ভাইজান আর ভাবি আইছে। ও ভাইয়া ভাবি এসেছে। কই বান্তুর মা, সুটকেস আর ঝুড়িটা নিয়ে এসো। আজকে কোচ ঠিক সময় এসেছে নাকি? হ্যাঁ, ফেরি ঘাটে দেরি হয়েছে, নদীর পানি বাড়াতে ঘাট শিফট করেছে। তোকে এমন শুকনো দেখাচ্ছে কেন রে? শরীর ভালো তো? হ্যাঁ মা, ভালো। আব্বার শরীর ভালো তো? আম্মা, আমি ভালোই আছি মা। তোমার আব্বার শরীরটাই মাঝে মাঝে প্রেশারটা একটু বেড়ে যায়, ও কিছু না। তা বেয়ান সাহেব আর শরীর কেমন? মার শরীর এখন মোটামুটি ভালো, এখন উঠে বসতে পারেন। একবার স্ট্রোক হলে উঠে বসতে সময় লাগবেই। আরে বাপরে, ভাইয়া ভাবি কত পেয়ারা এনেছে। গাছের পেয়ারা ভাইয়া? পেয়ারা গাছের না তো কি আকাশের? এটা তো হাসার কি হলো? আমি কি মিন করেছি ভাইয়া ভাবি বুঝেছে। আরে শোন, খাওয়া দাওয়া সেরে একটু আসিস, আলাপ আছে। কিসের আব্বা? না, ওই কল্যাণপুরের জমির ব্যাপারটা। আমার তো কয়েকদিন পরেই রিটায়ারমেন্ট। হাউস বিল্ডিং লোন পেলে ভাবছি ওখানে বাড়ি তৈরির কাজে হাত দেব। এখন আরো 1/2 কাঠা জমি পাওয়া গেছে, আরো 20,000 টাকা দিতে হবে। আরো 20,000 টাকা?
এই দুধটুকু খেয়ে নাও। আর কত খাওয়াবি মা? যতই খাওয়াস আমার এসোয়াই শেষ। আমি আর হেঁটে চলে বেড়াতে পারবো না মা। কি যে বলো মা, কত লোকে কত কঠিন অসুখ থেকে ভালো হয়ে উঠছে। আমি আর ভালো হব না রে। হ্যাঁ রে, হ্যাঁ ইমরানের চিঠি পেয়েছিস? হ্যাঁ মা, টাকাও পেয়েছি। বাবাকে ড্রাফটটা দিয়েছি ব্যাংকে জমা দিতে। তোর বাপের কাণ্ড দেখেছিস? এমন চাকরিটা হুট করে ছেড়ে দিয়ে সব বন্ধক রেখে ব্যবসায় নামলো, কিছুই করতে পারলো না। এখন শুনছি বাড়িটাও নাকি বাধা পড়েছে। তুমি ওসব চিন্তা ছেড়ে দাও তো মা, বাবা যা মনে হয় করুক। আমাদের কথা যখন শোনে না, আমরা আর কি বলবো? ইমরান তোকে আর কতদিন এখানে ফেলে রাখবে? চলে এলেই পারে। জীবনে শান্তি যদি না থাকলো টাকা দিয়ে কি হবে? টাকারও তো দরকার মা। বাবা যে কাণ্ডটা করে বসলো, এখনো টাকা না পেলে কিভাবে চলতো? তাই বলতো। শোনো, বিনার পরীক্ষা, ওকে পড়ানোর জন্য একটা প্রাইভেট টিউটর রাখা দরকার। আমি সবকিছু দেখে দিতে পারি না মা, আর কেন যেন এখন পড়াতে ভালোও লাগে না। তুই তো মাস্টার ছাড়াই লেখাপড়া করেছিস, মিনার আবার মাস্টার লাগবে? আমাদের সময়ের কথা ছেড়ে দাও, এখন প্রাইভেট না পড়ালে ভালো রেজাল্ট করাই মুশকিল। তুই যা ভালো মনে হয় কর। ও বাড়ির মানে সিমি মিমিদের ভাই আসিফের অনার্স পরীক্ষা কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তখন তো বসেই থাকবে। খুব ব্রিলিয়ান্ট ছাত্র মা, ওকে বললে বোধহয় ঘন্টা খানেকের জন্য বিনাকে পড়াতে রাজি হবে। অত বড় লোকের ছেলে প্রাইভেট টিউশনি করতে রাজি হবে? অত বড় লোক আর কই, বড় চাকরি করতেন কিন্তু বড় লোক হতে পারেননি। ওর বাবা তো রিটায়ার করছেন, তুমি বললে হয়তো পড়াবে। আসিফের কথা বলছিস তো? ওকে একদিন বলে দেখি। তা তোর বাবা কই রে? কোথাও বসে গেছেন বোধহয় ব্যবসার লাভ ক্ষতির হিসেব নিয়ে। তোর বাবাকে ওই তরফদার সাহেব বুদ্ধি দিয়েই এ সর্বনাশ করালো। সবাই ব্যবসা করতে পারে নাকি বল? এখন কি যে হবে আল্লাহই জানে। কি আর হবে, আমি তো আছি মা। তুই তো মেয়ে, জামাই বেঁকে বসলে আর তোর করার কিছুই থাকবে না মা। তোমাদের জামাই বেঁকে বসবে? সে ওরকম ছেলেই না। সত্যি ইমরানের মতো ছেলে আজকাল দেখা যায় না রে। এই সংসারের সব খরচের ভার সে একাই মাথায় তুলে নিয়েছে। উনি রিটায়ার করে ওই বাসাতেই থাকবেন? হ্যাঁ, মিমি তো সেদিন তাই বলল। কল্যাণপুরে তো জমি আছে, ওখানে বাড়ি করে চলে যাবে। বাড়ি করতে তো অনেক দিন লাগবে। তা লাগবে। কত আর চিন্তা করব, চিন্তার কি আর শেষ আছে? আমাদের হাউজিং সোসাইটিতে কল্যাণপুরে যে জমিটা পেয়েছিলাম, ওখানে আরো টাকা দিতে হবে। আরো টাকা দিতে হবে কেন? হ্যাঁ, সোসাইটির 20 একর জমি সরকারের কাছ থেকে পেয়েছে। নিচু জমি, এখন জমি ভরাটের দাম দিতে হবে। তুমি তো সেদিন বললে জমির দাম কিস্তিতে সব শোধ দেওয়া হয়ে গেছে, এখন জমি রেজিস্ট্রি হবে। এখন আবার 20,000 টাকা কোত্থেকে দেবে? সেই তো এখন মুশকিলে পড়লাম। এই টাকা তো দিতেই হবে, তার উপর জমি রেজিস্ট্রেশন ফি তো আছেই। এই প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তি ব্যবহার করে অক্সিজেন ও পানির সমন্বয়ে শর্করা উৎপন্ন করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কি এই কি উল্টাপাল্টা পড়ছিস? অক্সিজেন ও পানির সমন্বয়ে নয়, কার্বন ডাই অক্সাইড ও পানির সমন্বয়ে শর্করা উৎপন্ন করে ও অক্সিজেন ত্যাগ করে। মনটা থাকে কোথায়? হ্যাঁ, ও বুবু, ভুল হয়ে গেছে। আচ্ছা, খালি উদ্ভিদবিদ্যা পড়লেই চলবে? আর কিছু পড়তে হবে না? তুই অঙ্ক আর ইংরেজিতে খুব কাঁচা, এ সাবজেক্ট দুটো পড়ানোর জন্য তোর প্রাইভেট টিউটর রাখতে হবে। তাই নাকি বুবু? টিচার কবে থেকে পড়াবে? তোর পরিচিত কেউ 2-1 দিনের মধ্যেই আসবে। আমার পরিচিত কেউ? ওই যে ভাইয়া, ভাবি সঙ্গীত সাধনা শুরু হয়ে গেল। তোমার পড়ার 12টা বাজলো। সাধনা ছাড়া এমন প্রতিভা মাঠেই মারা যাবে। তুমি দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে পড়ো।
ওইসব বেসুরের সুস্বাদনায় আমাদের ভাইয়ার কিচ্ছু অসুবিধা হয় না। সত্যি বেসুরের সুস্বাদনায় অসুবিধা হয় না, কিন্তু ভাবির ধারণা তিনি অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছেন। সুযোগ সুবিধা, উপযুক্ত পরিবেশ এসবের অভাবে তার প্রতিভা মাটিয়ে মারা যাচ্ছে। দূর, কয়েকদিন আর কি করতে করতে ফেড আপ হয়ে নিজেই ছেড়ে দেবে। ভাবি তো আমাদের দারুণ জিনিয়াস, বহুমুখী প্রতিভা। নাটকে, আবৃত্তিতে, গানে। গান বন্ধ হয়ে গেলে নাটক শুরু হয়ে যাবে, আর নাটক বন্ধ হয়ে গেলে আবৃত্তি। হায় রে মানব হৃদয়, বারবার কারো পানে ফিরে চাহিবার নাই যে সময়। এক হাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য হাটে। তোরা এখন এঘর থেকে যাবি? দেখ না মা রান্নাঘরে কি করছেন। যাচ্ছি যাচ্ছি। একটু আস্তে গাও না, ও ঘরে আসিফ পড়ছে, ওর অনার্স পরীক্ষা। ঠিক আছে, তোমরা কেউ যখন পছন্দ করো না তখন আমি আর গাইবই না। আহা, অমনি রেগে গেলে। এই বাসায় কোনো কিছু সুস্থ পরিবেশ আছে নাকি? অসুস্থ পরিবেশ কোথায় দেখলে? মা একা একা রান্নাঘরে কি করছেন? তুমি বাড়ির বড় বউ, একটু হেল্প করলেও তো পারো। সংসারের কাজে ঘরের বউ শুধু হেল্প করবে আর তোমরা ছেলেরা হাত পা গুটিয়ে বসে থাকবে, এ কেমন কথা? ঠিক বুঝলাম না। বুঝবে না কেন? বুঝতে চাইলে তো বোঝা যায়। মা, কি রান্না করছো? এই একটু হালুয়া করলাম। তোর আব্বার আসার সময় হলো, আজ এখনো আসছে না কেন রে? এত দেরি হচ্ছে কেন? ঘটা করে ফেয়ারওয়েল দিচ্ছে বোধহয়। ফুলের মালা, বিদায়ের গান, বক্তৃতা, চা নাস্তা। 35 বছরের চাকরি জীবন। তাই তো রে, জীবনে একদিন সব কিছু শেষ হয়ে যায়। কই গো, কোথায় গেলে? এই যে দিলাম শেষ করে 35 বছরের চাকরির জীবন। এত দেরি করলে যে? কই বাবা, ফুলের মালা কই, ফুলের তোড়া কই, বাবা বিদায়ের মানপত্র কই? ও সব সেকেলে হয়ে গেছে মা, আমি ইচ্ছে করে ওসব হতে দিইনি, বড্ড খারাপ লাগতো। আর তাছাড়া সেই গদবাঁধা বলি, উনি বড় ভালো লোক ছিলেন, ওনার মতো লোক হয় না, এসব কথা যারা বলে তারাই আবার আড়ালে আবডালে বদনাম করে বেড়ায়। তাই বিদায়ের সময় ওসব ওই মিছে কথা আমি ইচ্ছে করেই শুনতে চাইনি। আমার বদলে যিনি এসেছেন, কালকেই হয়তো সব স্টাফ তার কাছে গিয়ে আমার বদনামে ফেটে পড়বে, বলবে আমি এটা ঠিক করিনি, ওটা ঠিক করিনি। কি বলিস? হ্যাঁ, জীবনে অভিজ্ঞতা তো কম হলো না রে। হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, নাস্তা দিচ্ছি। আজকে অনেক করে কিশমিশ দিয়ে হালুয়া করেছি, তুমি পছন্দ করো, আর সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা। শরীরটা ভালো লাগছে না, এক কাপ চাই দাও, খাই। শরীরটা নয়, বলো মনটা ভালো লাগছে না। 35 বছরের চাকরি, তুমি তো শক্তই আছো। আমি ভেবেছিলাম। না না, আমি ঠিকই আছি, ভালো আছি, খুব ভালো আছি। আরে এটা তো জানি একদিন অবসর নিতেই হয়। যাকে ওই আমি ভাবছি ওই বাড়ির কথা, বুঝলে? এই মাসে মাসে 4000 টাকা ভাড়া এখন পকেট থেকে দিতে হবে। হ্যাঁ, পেনশন আর কতই পাবে? এত টাকা বাড়ি ভাড়া দিয়ে কি করে চলবে? তাই ভাবছি কোনো মতে বছর খানেকের মধ্যে বাড়িটা খাড়া করতে পারলে ওখানে গিয়ে ওঠা যেত। দোতলা বাড়ির জন্য হাউস বিল্ডিং থেকে 6 লাখ টাকার জেনারেল লোন পাওয়া যেতে পারে। এ টাকায় দোতলা বাড়ি শেষ করা যাবে? না, তা যাবে না, কিন্তু ধরো 12 লাখ টাকাই লাগলো, তাহলেও বাকি 6 লাখ টাকা। পেনশনের গ্র্যাচুইটি 3 লাখ 3.5 লাখ টাকা পাওয়া যেতে পারে, কিন্তু মাসে মাসে হাউস বিল্ডিং এর লোনে সুদ দিতে হবে না? বাড়ি শেষ হতে যে কয় মাস লাগে তার জন্য অন্তর্বর্তীকালীন সুদ তো আছেই। তার উপর 25 বছর ধরে মাসে 5,500 মতো কিস্তির টাকা শোধ করতে হবে। একতলা না হয় আমরা থাকলাম, দোতলা ভাড়া দিয়ে মাসে এত টাকা ভাড়া পাওয়া যাবে? সে তো পরের কথা, এখন বাড়ি তো আগে হোক। আমি কিছুই বুঝতে পারছি না। আমার একটাই মাত্র এখন চিন্তা, মাথা গোজার জন্য ঢাকা শহরে নিজেদের একটা বাড়ি। হাউস বিল্ডিং থেকে দোতলা বাড়ির জন্য 6 লাখ টাকার লোন পাওয়া যাবে, একতলা ভাড়া দিয়ে আর একতলায় থাকা যাবে। মাসে মাসে এই বাড়ি ভাড়া 4000 টাকা আর গুনতে হবে না। তা তো বুঝলাম, বাড়িটা হবে কিভাবে? জমি কেনার টাকাই হচ্ছে না, বাড়ি করার লাখ লাখ টাকা কোত্থেকে জুটবে? ওসব বাড়ি টাড়ি আমাদের ভাগ্যে নেই, অযথা চিন্তা ছেড়ে দাও। আরে বাড়ি তো হবে লোনের টাকায়, সবাই লোন নিয়ে বাড়ি করে। তুমি খালি এই বাড়তি আধ কাটা জমির জন্য 20,000 টাকা জোগাড় করে দাও।
আমি 20,000 টাকা পাবো কোথায়? তোমার মাথা খারাপ হয়েছে? দেখো, আর উপায় নেই। 7 বছর কষ্ট করে কিস্তিতে জমির টাকা দিলাম, এখন তীরে এসে তরি ডুববে। আমি বলছিলাম কি মানে ওই যদি তোমার গয়না থেকে কিছু টাকা। কি বলছো তুমি? ওইটুকু যা এখন সম্বল, আব্বার দেওয়া গয়নাটুকু দিয়ে মিমিসিমির বিয়ে দিতে হবে না? আচ্ছা, কালামের কাছে চেয়ে দেখবো নাকি? ওর কাছে তো কোনোদিন কিছু চাইনি। হ্যাঁ, বলে দেখো কি বলে। ওকে তো তুমিই মানুষ করেছো, এখন তো শুনি অনেক টাকা পয়সা হয়েছে। মাত্র 30,000 টাকা ওর কাছে কিছুই না। আমি তো ধার চাইছি, কি বলো? মিমি, সিমি, কোথা রে? যাই আব্বু। আব্বু ডাকছো? হ্যাঁ মা, শোন, এক কাজ কর, ওই ফোন করে দেখ তো তোর মেজো চাচা বাসায় আছে নাকি। মেজো মেয়ে এই কথা বলল? ওর লাখ লাখ টাকা খাটছে, ব্যাংকে 2-4 লাখ টাকা সবসময় থাকে, সামান্য এই কটা টাকা দিতে পারলো না। আমি কিন্তু এতে এতটুকু দুঃখ পাইনি নাসিমা। আমাদের এক শিক্ষকের কথা মনে পড়ছে। তিনি মাঝে মাঝে বলতেন, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম এনিবডি। কারো কাছ থেকে কিছু আশা করো না, দুঃখও পাবে না। দুঃখ কি পাচ্ছ না? ঠিকই পাচ্ছ, বলছো না। আর দুঃখ হবে নাই বা কেন? আমি নিজের পাতের ভাত তরকারি তুলে ওকে খাইয়েছি। আব্বা মারা যাবার পর তুমি ওকে এমএ পড়ালে, ব্যবসার সব ব্যবস্থা করে দিলে। আজ ওর গাড়ি বাড়ি সবই তোমার জন্যে। আর ওসব পুরনো দিনের কথা নতুন করে কেন শোনাচ্ছ নাসিমা? পুরনো দিনের কথা আবার নতুন করে মনে পড়ছে যে। আপনাকে কি বলে ডাকবো, ভাইয়া না স্যার? যা বলতে ভালো লাগে তাই বলে ডাকবে। স্যার বললে ভালো লাগবে না। ঠিক আছে, ভাইয়া বলেই ডেকো। আমি ইংরেজিতে খুব কাঁচা। আমার কথা মতো পড়লে আশা করি মেকআপ করতে পারবে। মিনাপা তোমাকে দেখিয়ে দেন না? উনি তো ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলেন। মাঝে মাঝে দেখিয়ে দেন, তাছাড়া আপা তো রাত দিন ব্যস্ত থাকেন। কি নিয়ে এত ব্যস্ত থাকেন? মার তো অসুখ, সংসারের সব কাজ আপাকে একা হাতে করতে হয়। সব কাজ? হ্যাঁ, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, ঠিক আছে তো প্রায়ই আসে না। তার উপর রান্না করা, মাকে খাওয়ানো। সব কাজ মিনাপা নিজ হাতে করেন? আশ্চর্য, দেখে কিন্তু মনে হয় না। হ্যাঁ, যা বলছিলাম সালাম সাহেব, ঢাকা শহরে মানুষের আর বাড়ি করার জন্য জমি নেই। শায়েস্তাখার আমলে ঢাকা শহর এলাকা ছিল বুড়িগঙ্গা তীর, ইসলামপুর থেকে মগবাজার পর্যন্ত। আর এখন বৃহত্তর ঢাকা মহানগরীর বিশাল এলাকা, উত্তরে টঙ্গী থেকে দক্ষিণে ধলেশ্বরী পর্যন্ত। মানুষ ছুটছে শুধু একখণ্ড জমির জন্য, ছেলে মেয়ে নিয়ে মাথা গোঁজার জন্য। নিজের একটা বাড়ি চাই, শুধুমাত্র একটা বাড়ি, নিজের বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি। তাও হয়তো অনেকে শুরু করে শেষ করে যেতে পারবে না। হ্যাঁ, এরকম হয়, তবে আপনি পারবেন। মনের জোরটাই বড় জোর। তার সাথে যে জোরটা বেশি দরকার তা হলো টাকার জোর, বুঝলেন? সেটাই তো আমার নেই। ওসব চিন্তা ছাড়েন, শুরু যখন করেছেন তখন শেষ করতেই হবে। এই নেন আপনার বাড়ির অরিজিনাল প্ল্যানটা। সালাম সাহেব, যে কাজ শুরু করেছেন সে কাজ আপনাকেই শেষ করতে হবে। আচ্ছা, দেখি। এত বড় সংসারের ঝামেলা আম্মাকে একা সামলাতে হবে কেন? মিমি, সিমি, তোমরা মাকে হেল্প করতে পারো না? আহা, ওদের পড়াশোনা আছে, কলেজ আছে, যতটা পারে করে। ভাবি কি করে? ভাবি কিচ্ছু করে না। কিছু করবে না কেন? সময় মতো ডাইনিং টেবিলে এসে বসে। এদিকে কুটুটিও ছোন না, ওতেও শরীর সাধনা সব মাটি হয়ে যাবে। মিমি সিমি খালি বদনাম। রিমি, সিমি, মামুনিরা কই, কোথায় গেলে? আসছি। যাই আব্বু। তোমরা সবাই এখানে এসো, বৌমাকে আসতে বলো। দেখো, আমাদের কল্যাণপুরের বাড়ির প্ল্যানটা হয়ে গেছে, দেখবে এসো। আমরা কি বুঝবো আব্বা? হ্যাঁ, খুব বুঝবে, খুব বুঝবে। বাড়ি যে কি জিনিস এখন বাড়ি তৈরিতে হাত দিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঢাকা শহরে নিজেদের একটা বাড়ি হবে এ স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু একটা বাড়ি বানানো যে কত কঠিন কাজ তা যারা বাড়িতে হাত দিয়েছে তারাই বুঝেছে।
আমাদের মতো লোকের এরকম স্বপ্ন না দেখাই ভালো ছিল। জানটা একেবারে ঠোঁটের আগায় এসে ঠেকেছে। চাকরি থাকতে থাকতে কিচ্ছু করলে না, কত সুযোগ ছিল, খালি নীতির কথা বললে আর বড় বড় বুড়ি আওড়ালে। এখন ঝামেলা তো হবেই। বাড়ি করব বললেই তো হুট করে বাড়ি করা যায় না। দেখলে তো এ পর্যন্ত আসতে কত কাঠখড় পোড়াতে হলো। জমি কেনা, রেজিস্ট্রেশন করানো, প্ল্যান করানো, সেটা পাস করানো, হাউস বিল্ডিং এর লোন স্যাংশন করানো, এখন লোনের টাকার উপর আরো কত লাগবে সে আল্লাহ জানে। ওসব কথা আমাকে শুনিও না। লোকে আর বাড়ি করছে না, প্রথম থেকে চেষ্টা করলে সবই পেতে। এখন রিটায়ার করে বাড়িতে হাত দিয়েছো, কষ্ট তো হবেই। হ্যাঁ, কষ্ট করার জন্য তো মনটাকে তৈরি করে নিয়েছিলাম। আব্বা, এ আমার বন্ধু এহসান, ওর আব্বা শাহজাহানপুরে বাড়ি করছে। মিস্ত্রিরা আমাদের চাইতে অনেক কম রেটে কাজ করছে, কাজ করছেও ভালো। সেন্টারিং মিস্ত্রি, রড মিস্ত্রি, কাঠ মিস্ত্রি সবাই ভালো কাজ করছে। আব্বার এক ইঞ্জিনিয়ার বন্ধু আব্বাকে সাহায্য করছেন। তোমার আব্বা তো লাকি বলতে হবে। হ্যাঁ, তোমাদের রাজমিস্ত্রি কেমন নিচ্ছে বাবা? আসিফ, জি, ওকে আমাদের রেটটা দেখিয়েছিস? জি আব্বা, ওদের মিস্ত্রি অনেক কম রেটে কাজ করছে। আব্বা, এহসান রেডিও টেলিভিশনের খুব বড় আর্টিস্ট, ক্যাসেটে ওর কয়েকটা গান হিট করেছে। তাই নাকি? হ্যাঁ, একদিন তোমার গান শোনা যাবে। হ্যাঁ, আমাকে একটা গান রেকর্ড করিয়ে বা কোনো সোর্স থেকে জোগাড় করে দিতে পারবে? কি গান আব্বা? ওই যে আমরা যখন কলেজে পড়তাম না, তখনকার একটা গান এখনো কানে লেগে আছে, বুঝলি? গানের কয়েকটা লাইন হ্যাঁ মনে পড়েছে। ফিরে চলো, ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে। তারপরে ও হ্যাঁ, আকাশে পাখি ডাকিছে গাহি, মরণ নাহি ওরে মরণ নাহি। চাচা জানের বেশ মনে আছে দেখছি। দেখি গানটা কেউ জানে কিনা। দেখো তো বাবা, সুরটা এখনো কানে বাজে, বুঝলে? কোন গানটা আব্বা? তুমি জানো নাকি বৌমা? আকাশে পাখি ডাকিছে গাহি। জি না আব্বা, আমার ঠিক জানা নেই। হ্যাঁ, আচ্ছা, আমার লেখা একটা গান আছে, বুঝলে? হ্যাঁ, তুমি যদি গাও বৌমা, আমি খুব খুশি হব। গানটা দেবেন আব্বা, এহসান খুব ভালো সুর করে। আচ্ছা, ওকে দিয়ে সুর করিয়ে গানটা আমি ক্যাসেট করব। বাহ বাহ বাহ, ঠিক আছে। নানা ভাই, খেতে আসো। তুমি খাবে না? আমি তো ওগুলো খাই না, তুমি খাবে, চলো। ও আচ্ছা, চলো। তুমি আজ কি নতুন ছড়া শোনাবে বলো দেখি? ওই ছড়াটা তোমার নানা ভাইকে শুনিয়ে দাও তো মামুনি। আয় আয় তু তু, খেতে দেব দুদু, লেজটি তুলে নাচবি সুখে, হাসবে সোনার খুব। বাহ 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 বাহ, হাসবে সোনার খুকু। নানা ভাইকে পেলে কনার খাওয়া দাওয়া সব বন্ধ। আব্বা, খেতে চলেন, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। চল। এত কি রান্না করেছিস? এত আর কোথায় আব্বা, আপনি যা যা পছন্দ করেন। করেছিস কি মা? এত কিছু, দেখো তো পাগলের মতো। নানা ভাই, সব খেতে হবে, আর আজ এখানে থাকতে হবে। খাওয়ার চেষ্টা করা যায় নানা ভাই, কিন্তু তোমাদের এখানে থাকতে তো পারবো না, আমাকে বাসায় ফিরতে হবে। মা, নানা ভাই থাকবে না? আমাকে গল্প শোনাবে না? তুমি নানা ভাইকে বলো। নানা ভাই থাকো না। আজ না, আর একদিন। না থাকলে তোমাকে এক্ষুনি বিদায় করে দেব। এই দেখ রিমি, তোর মেয়ে আমাকে না খাইয়েই বিদায় করে দিচ্ছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হায় আল্লাহ, কনা, তুমি নানা ভাইকে বিদায় করে দিয়েছো? নানা ভাই তো চলে যাচ্ছেন। আমি তো মিছি মিছি বললাম। তুমি আমাকে বিদায় করে দিয়েছো। সরি সরি নানা ভাই, আমি মিছি মিছি বলেছি। ভালো করে বলো। আমি মিছি মিছি বলেছি। সরি সরি নানা ভাই, তুমি থাকো। না, আমি বিদায় হব। তুমি কেন বললে বিদায় হও? সরি সরি নানা ভাই। না না না, আমি চলি বুবু, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। দুলাভাই যে কখন আসে। ঠিক আছে, তুই তাহলে যা, আজকে টেলিফোনে কথা বলে নিস না হয়। টেলিফোনে কথা বললে হবে না, আবার আসতে হবে। দুলাভাই জানিয়েছেন সাক্ষাতে জরুরি আলাপ আছে। মামা,
বসো, তোমার জন্য চা নিয়ে আসি। বসো মামা। বড়লোক মামা এতদিন পরে এলো একদম খালি হাতে। মামা বড় মামা না, মামি কিপটে। দুজনাই। ফাজলামো করতে হবে না। আরে আরে, তোরা দেখি দুজনাই পাল্লা দিয়ে বড় হয়ে উঠছিস। হ্যাঁ, বড় হয়েছি, বড় লোক তো হয়নি। ঠিক আছে, তোদের বড় লোক দেখে বর খুঁজতে হবে। বড় লোক দেখে বর? বড় লোকে আপত্তি নেই, কিপটে না হলে হলো বাবা। তোরা যা এখান থেকে, যা। মামা চা না খেয়ে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা, যা যা যা। বুবু, দুলা ভাইকে কে যে বুদ্ধি দিল বাড়ির কাজে হাত দেওয়ার জন্য? এখানে রাস্তাঘাট নেই, পানি গ্যাস নেই, জায়গাটা বানের পানিতে প্রত্যেক বছর ভেসে যায়। এই ফ্ল্যাটের ভাড়া মাসে মাসে 4,000 টাকা দিতে হয়। মাথা গোজার একটা ঠাঁই তো চাই। তা ঠিক, তবে কথা হচ্ছে দুলা ভাইয়ের হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস, ওল্ড এজের যত রকম ব্যারাম আছে সব তাকে ছেঁকে ধরেছে। সেই লোক একটা দোতলা বাড়ি ফেঁদে বসে আছে, এদিকে ট্যাঁকের ও টাকার কোনো জোরই নেই। বুবু বুবু মরবে, ও মরবে মরবে। ওভাবে বলছিস কেন? ঢাকায় অনেকে এভাবে বাড়ি করছে। উনি বলেন সাহস করে কাজে হাত দিলে একরকম ম্যানেজ হয়ে যায়। হ্যাঁ, সাহস করে কাজে হাত দিলে ম্যানেজ হয়ে যায়। তা এতদিন সাহস করে কাজে হাত দেয়নি কেন? সেই কথাটাই তো এখন কে বোঝাবে ওকে? এই যে আজ এত দেরি করলে যে? আরে বলো না, ওখানে অনেক ঝামেলা। কাঠ মিস্ত্রি সেন্টারিং মিস্ত্রিকে নিয়ে অনেক চেঁচামেচি হলো। সেন্টারিং এর কাজ শেষই হয়নি, তার আগেই সব টাকা চায়। বাড়ি করে মানুষ। হ্যাঁ, হোসেন, কতক্ষণ? বেশ কিছুক্ষণ হলো। ভাবলাম এই সময় আপনি বাসায় থাকবেন। ওই তুমি ওকে আসতে বলেছিলে না, অনেকক্ষণ হলো এসেছে। এখন বলছে কোথায় যেন অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ, না মানে আমার বেশি কিছু কথা না। ওই তুই তো জানিস দুলা ভাই, আমি জানি লাবুর হাতে আপনার চিঠি পেয়ে আমি বুঝেছি আপনার কিছু টাকার দরকার। হ্যাঁ, আমার 1,030 টাকা কয়েকদিন আগে হলেও আমি দিতে পারতাম, কিন্তু এখন ম্যানেজ করা খুবই মুশকিল। আমার সাংহাইয়ের যে কনসাইনমেন্টটা আছে, ওখানে একটা বিগ অ্যামাউন্ট আমাকে ইনভেস্ট করতে হলো। সরি দুলা ভাই, সরি। এখন তো একেবারে কিছু ম্যানেজ করা যাচ্ছে না। ও আচ্ছা, কিছু 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 মনে করবেন না দুলা ভাই, আপনি ডিসিশনটা বোধহয় ঠিক নেন নাই। এই বয়সে, এই শরীরে, তার উপর শুধু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোনের ওই সামান্য কিছু টাকার উপর ভরসা করে এত বড় কাজে হাত দেওয়াটা আপনার। যাই হোক, রিস্ক যখন নিয়ে ফেলেছি তখন। হ্যাঁ, তোর নাকি কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে? হ্যাঁ দুলা ভাই, সরি বাবু, আমার এমন ব্যাড লাক যে দুলা ভাইয়ের দরকারের সময় আমি একদম হেল্পলেস। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে তুমি অঙ্কগুলো করো, আর যে এসেগুলো দেখিয়ে দিলাম মুখস্থ করো। এখন উঠি, কাল একটু আগে আসবো। এই আসিফ, এখনই যাচ্ছ? হ্যাঁ, কেন? আমি বলছিলাম কি, তুমি এবেলা আমাদের এখানে খেয়ে যাও, আমি নিজে হাতে রান্না করেছি। কই, বিনা কিছু বলেনি তো? না, আমি বলবো ভাবছিলাম। বাবা তো প্রায় তোমাদের ওখানে খেয়ে আসেন, বাসায় কিছু বলেও যান না, আমি ভাত নিয়ে বসে থাকি। চাচা জানার আব্বার খুব ভাব হবে না? একজন বাড়ি করার জন্য অস্থির, আর একজন বাড়ি বেচার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তনুর মিয়া স্যার। ও আরে তনুরি মিয়া, আরে তোমাকে তো চেনাই যাচ্ছে না। তো দাঁড়িয়ে কেন, বসো 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 বসো। হ্যাঁ, তোমার কথা আমাদের আর্কিটেক্ট ইসলাম সাহেব বলছিলেন। তা তনুরি মিয়া, তুমি নাকি বিদেশে চাকরি করে অনেক টাকা পয়সা করেছো। হ্যাঁ, বনানীতে জমি কিনে আলিশান বাড়ি করছো। আপনাদের মেহেরবানিতে অনেক কষ্ট করছি। কষ্ট করিয়া যে টেহা আনছিলাম, ভাবলাম হাতে থাকলে তো খাইয়া দিয়া খরচ করিয়া ফেলাম, তাই হগলের পরামর্শ মতো এই বাড়িতে আমি হাত দিছি। ও, বাড়ি করা খুব ঝামেলা। তা তোমার ক্যাশ টাকা আছে, তুমি পারবে। আমি এই লোন নিয়ে বাড়ি করতে গিয়ে খুব বিপদে পড়ে গেছি, বুঝলে। জিনিসপত্রের যা দাম, ও লোনের টাকায় কিছু হয় না। জি, ঠিকই কইছেন।
আপনার অসুবিধার কথা ইসলাম সাহেব কইছেন, তাই হই নাই তো আমি ছুটে আইলাম। আমি আপনার নুন খাই এত বড় হইছি, আপনি চেষ্টা না করলে তো আমি এই ড্রাইভারের চাকরি নিয়ে ওইখানে যাইতে পারতাম না। তা ওই চাকরি করে কত টাকা জমালে? না, খালি চাকরি করি নাই, এক পার্টনারের লগে একটা হোটেলে ব্যবসা করছি। আচ্ছা, ওইখানে আর ভালো লাগে না, হোটেলের শেয়ার আমার বেচে দিয়ে আইয়া পড়লাম। যাই কোন, দেশের মতো শান্তি আর কোথাও না। তা ঠিক বলেছেন। আদাব বেগম সাহেব। আদাব, বসো বসো। জি। বড় সাহেবের মুখে শুনলাম তুমি নাকি বেশ টাকা পয়সা করেছো, বনানীতে নাকি মস্ত বড় বাড়ি করছো। আমাদের সাহেব তো ছোট্ট একটা দোতলা বাড়ি করতে গিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন। ইসলাম সাহেবের মুখে শুনছি, হে কথা হুই নেই তো ছুটে আইলাম। সাহেবের বিপদের সময় যদি কোনো কামে লাগবার পারি, বেয়াদবি নিয়েন না, কইতে সাহস পাই না, আমি কিছু টাকা দিবার পারি, যদি দয়া করে নেন। বাড়ি শেষ হইলে সুবিধা মতো দিয়ে দিয়ে। না 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 না, আমার এখন কিছু লাগবে না, দরকার হলে বলবো। এই কার্ডটা রাখেন আম্মা, ইসলামপুরে হার্ডওয়্যার আর পাম্প মেশিনের একটা দোকান খুলছি, বাসায় দোকানে ফোন আছে। সাহেব বেয়াদবি মাফ করবেন, যদি কিছু লাগে ফোন করেন। আপনি না থাকলে এই তনুরি মিয়া কোথায় যে ভাইসা যাইতো। আমি দোয়া করি তনুরি মিয়া তুমি আরো বড় হও, তোমার মনটা খুব ভালো, তুমি জীবনে আরো উন্নতি করবে। দোয়া করবেন স্যার। যাই আম্মা। আচ্ছা, এই তনুরি মিয়ার তখন কি কষ্টে দিন কেটেছে, এখন এত টাকা করেছে, বিশ্বাসই করা যায় না। হ্যাঁ, সমাজের সমীকরণ ক্রমেই জটিল হয়ে যাচ্ছে গিন্নি। তোমার তো এখন এই অবস্থা, কমপক্ষে লাখখানেক টাকা জোগাড় না হলে বাড়ির কাজ কিছুতেই শেষ হবে না। তনুরি মিয়ার কাছ থেকে ধার হিসেবে টাকাটা নিতে আমি তো তেমন কোনো অসুবিধা দেখি। থামো, আমি বাড়ির কাজ শেষ করার জন্য শেষমেশ আমার ড্রাইভার ওই তনুরি মিয়ার কাছ থেকে হাত পাত। আমাকে আর কত নামতে বলো তুমি, কত? আমি কিছুই বলি না, এতদিন থাকলে তোমার সৎ ও ভালো মানুষে নিয়ে, আর এখন হচ্ছে তোমার আভিজাত্যের অহমিকা নিয়ে। অহমিকা নয় না সীমা, মনে পড়ে তোমার আমি তখন ফেনীর এসডিও, এই তনুরি মিয়া আমার জিপ চালাতো। এর চেয়ে অনেক করেছি যাদের জন্য, সবাই ভুলে গেল, কিন্তু তনুরি মিয়া ভুলেনি, এটাই আশ্চর্য। ভাবি, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, কেন? মা বলছিল মার শরীরটা ভালো নেই, তুমি যদি আজ রান্নাঘরটা সামলাও। মিমি কি করছে? আর তুমিও তো। আমাদের পরীক্ষা চলছে, আমাকে তো এক্ষুনি বেরোতে হবে, আমার রেডিওতে প্রোগ্রাম আছে। আর তাছাড়া জানো তো আমার সাইনাসের প্রবলেম আছে, আগুনের কাছে আমি একদম যেতে পারি না। বাড়ির বউ হয়ে রান্নাঘরে যেতে পারবে না এ কথা তোমার মুখে সাজে না ভাবি। খেতে হলে রান্না করতে হয়, এটা তো সবাই জানে। তোমার ফাংশন, রেডিও প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম এসব করার চাইতে রান্নাঘরে যাওয়া, শাশুড়ির সেবা করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সিমি, কি হচ্ছে? সিমি, তুমি ভুলে গেছো যে তুমি তোমার বড় ভাবির সাথে কথা বলছো। তুমিও ভুলে গেছো ভাবি, তুমি এ বাড়ির বড় বউ, তোমারও একটা রেসপন্সিবিলিটি আছে। আই এম কোয়াইট অ্যাওয়ার অফ মাই রেসপন্সিবিলিটি। তোমার মতো বাচ্চা মেয়েকে আমার দায়িত্বের কথা মনে করিয়ে দিতে হবে না। সিমি, বড় ভাবির সঙ্গে এভাবে কথা বলা নিয়ম না। নিয়ম বলে এ বাড়িতে কিছু আছে নাকি মা? গলা স্বর নামিয়ে কথা বল সিমি। আব্বা রিটায়ার করেছেন বলে তার মেয়েরা বাড়ির সবকিছু ডিকটেট করবে, তা হয় না। কে বলতে চাও ভাইয়া? আব্বার মেয়েদের বাড়ি থেকে বের হয়ে যেতে, তাই না? আমি বার হয়ে যেতে বলছি না, ইনডাইরেক্টলি তোরাই তোর ভাবিকে পর করে দিচ্ছিস। পরের মেয়েকে কি করে আপন করতে হয় তোরা মেয়ে হয়েও তা বুঝলি না, এটাই আমার দুঃখ। বুঝবে 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 তখন যখন নিজেরা বাপের বাড়ি ছেড়ে পরের বাড়িতে ঘর করতে যাবে। আরিফ, আরে তোর আব্বা রিটায়ারমেন্টের পর সব যেন কেমন ফাঁকা হয়ে যাচ্ছে রে। আমি আমি কোনো কিছুর উপরে ভরসা রাখতে পারছি না বাবা, ভরসা রাখতে পারছি না। মিনাপা, তোমার খুব দুঃখ, তাই না? দুঃখ কার নেই ভাই? তুমি লুকোচ্ছ না। লুকোবো কেন? কম বেশি দুঃখ তো সবারই আছে, তবে এক একজনের দুঃখ এক এক রকম।
ইমরান ভাইয়ের জন্য তোমার খুব চিন্তা হয় না? না, কিসের চিন্তা? তুমি রাত দিন ঘরের মধ্যে থাকো, চলো কোথাও বেরিয়ে আসবে, ভালো লাগবে। কার সাথে যাব? কোথায় যাব? কেন, আমার সাথে যাবে। আমাদের সমাজে বদনাম করার লোকের অভাব নেই আসিফ। কিছু লোক ওরকম থাকেই, থাকবেও, তাই বলে না। তুমি আমার সঙ্গে চলো, এভাবে ঘরে থাকলে তুমি কঠিন অসুখে পড়বে, তখন তোমাকে দেখবে কে? আচ্ছা, হ্যাঁ চলো। কোথায় যাবে? যেখানে যেতে চাও। যেখানে যেতে চাই। রিক্সা থামো, বাসায় এসে গেছি। কে? মিনা আপা? কোথায় গিয়েছিলে? এই একটু বাইরে। মিনা আপাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এলাম। ওর শরীরটা ভালো না তো। শরীরের দোষ কি? মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। ভাবি, তুমি মিনা আপার সাথে ওভাবে কথা বললে কেন? কিভাবে কথা বললাম? তোমরা হাওয়া খেয়ে বেড়াতে পারো আর আমি বললেই দোষ? ভাবি, তুমি একেবারে ছোট ছেলেটি নও আসিফ। মিনা আপার স্বামী অনেক দিন থেকে বিদেশে, তার সাথে ওভাবে খোলাখুলি ভাবে মিশলে খারাপ দেখায়, সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে। এর মধ্যে দোষের কি আছে? আর মিনা আপা আমার বড় বোনের মতো। বোনের মতো? বোন তো আর নয়। ওর স্বামীর কানে কথা উঠলে অযথা একটা অশান্তির সৃষ্টি হবে না? তুমি মিনা আপার সাথে আর ওভাবে বাইরে যাবে না, তাহলে তোমার ভাইকে সব বলতে আমি বাধ্য হব। সব? সব কি বলবে? বিনাকে পড়াবার নাম করে তুমি সারাদিন ওখানে কি করো আমি সব জানি। ভাবি, ছি, এত ছোট তোমার মন। ছোট লোক বলে গালাগালি করবে না বলে দিলাম। 100 বার করবো। তুমি এবারে বড় বউ হয়ে একটা কাজেও হাত দাও না। বুড়ো মা খেটে খেটে মরে, রাত দিন গান বাজনা আর নাটক নিয়ে মেতে আছো। ভাইয়া ভাইয়া দেখেও দেখে না। আসিফ, তোমার যা মুখে আসে তাই বলবে? আমি আমি কি কি মারবে নাকি? আহ, তোমরা কি শুরু করেছো ভাবি? তুমি এই ঘরে চলে আসো। ভাইয়া, কি হয়েছে রে? আসিফ একটু আগে মিনা আপার সাথে এক রিকশায় চড়ে বাইরে থেকে বেরিয়ে এলো, আর আমি তাই বলেছি বলে আমাকে মুখে যা আসে তাই বলে গালাগালি করলো। আমি যা মুখে আসে তাই বলিনি। অবশ্যই বলেছো। আসিফ, আমি তোমার বড় ভাবি, তুমি আমাকে ছোট লোক বলে গালাগালি দিয়েছো। আমি আমি জানি এবারে সবারই চোখের কাটা। আমি মিমি রাত দিন আমার পেছনে লেগে আছে। আসিফ আজ যা মুখে আসে তাই বললো। এ বাড়িতে মনে হচ্ছে আপনার বা আব্বার কোনো ভয়েস নেই। আম্মা, আম্মা, আমার আর এখানে থাকা হবে না। এ আর নতুন কথা কি? চলে যাওয়ার জন্য তো পা বাড়িয়েই আছো। ভাই আলাদা বাড়ি করবে, বাবা রিটায়ার করেছেন, আমরা পানিতে পড়েছি, তোমরা তো এখন চলে যাবেই। আসিফ, যা ঘরে যা। সিমি, মিমি, তোরা এখানে কি করছিস? যা ঘরে যা বলছি। এত বড় অপমানের পর আমি আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবো না। ভাইয়া ঠিকই বলেছে। ভাবি তো চলে যাবার জন্য সবসময় গোছগাছ করিয়ে রেখেছে, এখন একটু ছুতো পেলেই হলো। সিমি, তোরাই থাকে বাড়িতে, আমার যেখানে মন চায় সেখানে চলে যাব। বৌমার শরীর ভালো নেই, এভাবে রাগ করে বাড়ি ছেড়ে যাস না আরিফ। সবাই ভাবে ইশারায় জানিয়ে দিচ্ছে আমরা যেন যার যার পথ দেখি। মুখের কথাটাই সব হলো রে, মনের কথাটা কিচ্ছু না। কেন, তোর বউকে আমি কি কোনোদিন কোনো কড়া কথা বলেছি, কোনো অযত্ন করেছি? তুমি করনি মা, কিন্তু আসিফ ছোট ভাই হয়ে সাথীর সঙ্গে যে ব্যবহার করেছে, তারপরে ওকে নিয়ে এই বাড়িতে থাকা অসম্ভব। তুমি কষ্ট পেও না মা। মা, আপনি দোয়া করেন, আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন। মা, তোমরা চলে যাচ্ছ বৌমা? দোয়া করেন আব্বা। আমাকে একা ফেলে এভাবে চলে যাবে মা? তোমরা যদি সামান্য কারণে এমনি ভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে এত কষ্ট করে ওই কল্যাণপুরের বাড়িটা আমি করছি কেন? না বাবা, এখানে ছোট বাড়িতে সবারই অসুবিধা হচ্ছিল, তাই যাওয়া। কল্যাণপুরের বাড়ি হোক, তখন দেখা যাবে। তোরা যা ভালো মনে করিস কর, আমি আর কি বলবো। চাচা যান এখন কেমন আছেন? বাবা তো এতদিন শক্তই ছিলেন, তবে ভাইয়া ভাবি চলে যাওয়ার পর খুব ভেঙে পড়েছেন। স্বাভাবিক। এত করেও টাকার অভাবে বাড়িটা কমপ্লিট করতে পারলেন না। এদিকে হাউস বিল্ডিং এর সুদের অঙ্ক বেড়েই চলেছে। সেদিন খোঁজ নিয়েছিলেন, রিকভারি সেকশনের কে যেন বলেছে এই 2 বছরে 6 লাখ টাকার অন্তর্বর্তীকালীন সুদ হবে প্রায় 1,33,000 টাকার মতো। বলো কি, অন্তর্বর্তী সুদের টাকার পরিমাণ 1,33,000 টাকা? এত টাকা! এই শোকেই তো আব্বা খুব মুষড়ে পড়েছেন। ও আসিফ, তোমাকে বলাই হয়নি, ইমরানের চিঠি পেলাম, সামনের মঙ্গলবার আসছে। তাই নাকি? বলেননি তো। ওর চিঠিতে জানতে পারলাম
এখান থেকে বেনামিতে কারা যেন ওকে চিঠি দিয়েছে আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কে? হ্যাঁ, আমাকে আর তোমাকে জড়িয়ে। বলেন কি? এত নিচু মনের কি আছে? এই যে আম্মা, দুলাভাই এসেছে। কে? ইমরান, এসো বাবা। আজ প্লেন লেট হলো নাকি দুলাভাই? হ্যাঁ, প্রায় 4 ঘন্টা লেট। আম্মা কেমন আছো বাবা তুমি? ভালো। আপনি কেমন আছেন আম্মা? এখন অনেকটা ভালো। তোমাকে আর যেতে দেব না, আমাদের ফেলে তোমাকে আর যেতে দেব না। ঠিক আছে, ঠিক আছে, যাব না। কেমন ছিলে? ভালোই। তোমাকে তো সবাই চিঠি লিখে জানিয়েছে এখানে কেমন ছিলাম, কেমন হেসে খেলে দিন কাটিয়েছি। রাগ করে বলছো? রাগ করে বলবো কেন? তুমি যেটা সত্যি বলে জেনেছো। তুমি কি করে বুঝলে আমি সত্যি বলে জেনেছি? মিনা, আমি এখানে এই দেশে এই পরিবেশে মানুষ হয়েছি। ভেবেছো আমি ওদের চিনি না? তাহলে চিঠিতে ওগুলো লিখতে গেলে কেন? লিখতে গেলাম এই জন্য যে তুমি তোমার চারপাশের লোকগুলো সম্বন্ধে সতর্ক হয়ে যাবে। শেষমেশ আসিফকে জড়িয়ে। ওর মতো ভালো ব্রিলিয়েন্ট ছেলে খুব কমই দেখা যায়। আমি তো ভাবতেই পারিনি যে ও বিনাকে পড়াতে রাজি হবে। আমার ডিসিশনে তাহলে ভুল হয়নি? একটুও না। চিঠিগুলোর কথা আমি এক বর্ণ বিশ্বাস করিনি, সব পড়েই ছিঁড়ে ফেলেছি। যাক, বাঁচালে। জানো মিনা, সালাম চাচা আমার জন্য যা করেছেন আমি তার ঋণ সারা জীবনেও শোধ করতে পারবো না। উনি না থাকলে আমার বিদেশে যাওয়াটা কিছুতেই সম্ভব হতো না। যেখানে যেখানে ফোন করা দরকার, চিঠি দেয়া দরকার, এত বড় একজন অফিসার হয়েও সব করেছেন। উনার মতো ভালো লোক হয় না। এখন রিটায়ার করে বাড়ি তৈরিতে হাত দিয়ে খুব সমস্যায় আছেন। টাকা পয়সার অভাবে বাড়িটার কাজ একেবারে শেষের দিকে এসেও আটকে আছে। আব্বা, ইমরান ভাই এসেছেন। হ্যাঁ, আরে ইমরান, বাবা থাক বাবা থাক। হ্যাঁ, মিনামাও দেখছি। হ্যাঁ, তা তোমাদের বাসা সব ভালো তো? হ্যাঁ, তোর মা কেমন আছে? হ্যাঁ, আরে থাক, দোয়া করি মা, দোয়া করি। তা কেমন ছিলে বাবা ইমরান? হ্যাঁ, অনেক দিন হলো না? জি, প্রায় 2.5 বছর। হ্যাঁ, তা তো হবেই। আমি তো রিটায়ার করেছি 2 বছর হলো। আপনার শরীর কেমন চাচা যান? আর এখন শরীর হচ্ছে রিকন্ডিশন গাড়ির মতো, বুঝলে? ধাক্কা ধুক্কা দিয়ে যতটা চালানো যায় আর কি। চাচা জানের কিন্তু বাড়ি করতে গিয়ে শরীরটা ভেঙে গেল। হ্যাঁ, তাও শেষ রক্ষা হলে বাঁচি রে মা। চাচা যান, বাড়ি আপনার শেষ হবেই। এখন সব চিন্তা ছেড়ে দিন, নিশ্চিন্তে খাবেন দাবেন আর ঘুমোবেন। ঘুম? এত বোঝা মাথায় রেখে ঘুম কি আর আসতে চায় বাবা? চাচা যান, আপনি আমার জন্য যা করেছেন তা আমি কোনোদিনই ভুলবো না। আপনি না থাকলে আমার বিদেশেই যাওয়া হতো না। আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য আমি কিছুই করিনি বাবা। তুমি নিজের চেষ্টাতেই বিদেশে গেছো। সারা জীবন যাদের জন্য করেছি তাদের গাড়ি বাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স, সমাজে প্রতিপত্তি প্রতিষ্ঠা সব হয়েছে। তারা কেউ আজ আর আমাকে চেনে না। তোমার আব্বা এখন কেমন আছেন? জি চাচা, এখন ভালো। আপনি বসেন। আচ্ছা, কেমন বোধ করছেন? ভালো। বসেন জাফর সাহেব, বসি। আপনি সব রকম চিন্তা করা ছেড়ে দেন, বুঝছেন? আর এই ইমরান এই চেকটা দিয়েছে, নিজে আসতে পারছে না। এখন বাড়িটা শেষ করে ফেলুন। পানির লাইন এসে গেছে, গ্যাস লাইনের কাজও চলছে। আপনারা দোতলায় শিফট করলে মাসে প্রায় 7-8 হাজার টাকা তো এসে যাবে। হাউস বিল্ডিং এর কিস্তির টাকা দিতে পারবেন। ইমরানের টাকা যখন পারেন দেবেন। একেবারে টাকাটা দিতে চেয়েছিল, আপনি ওর জন্য যা করেছেন। আমি আর ওর জন্য কি করেছি? আল্লাহ এ বিপদ থেকে রক্ষা করলেন। ইমরান তো উপলক্ষ মাত্র। আমার ব্যাংক লোন ও সব শোধ করে দিয়েছে। বলল, আব্বা নিজেদের মাথা গোঁজার ঠাইটুকু তো রক্ষা করতে হবে। তার উপর আমাকেও টাকা দিল। হ্যাঁ, তাহলে তো ওর হাতে বোধহয় কিছুই থাকলো না। ওর জন্য চিন্তা করবেন না। ইমরান বোধহয় এখানে একটা ভালো চাকরি পেয়েছে।
আমার মিনা মা বোধহয় একটা ভালো অফার পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মীরা মাও তো ব্রিলিয়ান্ট ছাত্রী। মেয়েরাই বাপের বিপদের সময় কেমন কাজে লাগে দেখুন। আব্বা, সিমি আর আমি চাকরি করে তোমার সব দেনা শোধ করে দেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি এখন একটু হাসো আব্বা। এই তো হাসলাম, পাগলি মেয়েটা আমার। বাড়িটা এখন সুন্দর করে শেষ করে ফেলুন। ইমরানের তো এখন কোনো কাজ নেই, ও আপনার সাথে থাকতে চায়। ওরাই তো করবে, সেই যে কবি বলেছেন, তোমার হলো শুরু। বাড়ি শেষ হলেই আবার সে জীবনের সবকিছু নতুন করে শুরু হবে। সিমি মা, ওই 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। হ্যাঁ, কাঁচা মরিচ আর সর্ষের তেল দিয়ে মেখে মচমচে মুড়ি এনো। কি? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা পৃথিবীর শ্রেষ্ঠ নির্দোষ খাবার। যাচ্ছি আব্বা। আরে এসান, এসো এসো, ভেতরে এসো। আপনার গানের ক্যাসেটটা দিয়ে দিলাম ভাবি, খুব সুন্দর রেকর্ডিং হয়েছে, যেমন কথা তেমনি আপনার গাওয়া। আর সুর, তরুণ সুরকারের সুরটাও তো ভালো হয়েছে। চাচা চান গানটা খুব সুন্দর লিখেছেন, কথাগুলো যেন আমাদের মনের কথা। তুমি অনেক কষ্ট করলে ভাই, চা খাবে তো? না ভাবি, অন্যদিন এসে খেয়ে যাবো, আজকে তার আছে। কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, ভাবছি একবার হাউস বিল্ডিং এ যাব। আজকে শেষ চেকটা দেওয়ার কথা, চেকটা নিয়ে আসাই ভালো। বাড়িটা তো শেষ করলে বাব্বা, তুমিও দেখালে। এই শরীর নিয়ে এত ঝামেলা করে শেষমেশ একটা দোতলা বাড়ি তুমি করতে পারলে। তাতেই দেখো না সীমা, কত বাধা বিপত্তি। মাঝে মাঝে আমি খুব হতাশ হয়ে পড়তাম, তুমিই তো আমাকে সাহস যোগাতে। বাড়িটা শেষ না করে ফেলে রেখে চলে গেলে তোমাদের কি উপায় হতো? হ্যাঁ, খোদার কাছে হাজার শুকর যে বাড়িটা শেষ হলো। এখন কেমন লাগছে? ভালোই লাগছে। আজ রাতে একটা মজার স্বপ্ন দেখেছি। তাই নাকি? কি স্বপ্ন? না থাক, স্বপ্নের কথা বলতে নেই, আমি শুনতে চাই। আরে না, শোনোই না, বেশ ভালো। বুঝলে, আমরা কল্যাণপুরের বাড়িতে শিফট করেছি। হ্যাঁ, সুন্দর দোতলা নতুন বাড়িটা সূর্যের আলো একেবারে ঝকমক করছে। তারপর দোতলার ব্যালকনিতে আমি ইজি চেয়ারে বসে আছি, আর তুমি হাতে 1 কাপ চা নিয়ে এসে বললে বাড়িটা শেষ করলে। এখন কেমন লাগছে? ভালো লাগছে? তোমার পরিশ্রম সার্থক। আমি যেন কি বলতে গেলাম, ব্যাস স্বপ্নটা ভেঙে গেল। ভালোই তো স্বপ্ন দেখেছো। দুনিয়ার আর কারো কাছে আমার চাইবার কিছু নেই। আমার দায়িত্ব আমি শেষ করলাম। তোমার ছেলেপুলেদের মাথা খোঁজার একটা আশ্রয় এই বাড়ি, এই কাজটাই আমি এতদিন করতে পারিনি। আমার এই কাজটাও শেষ হলো, এবার আমার ছুটি। সংসারের কাছে ছুটি চাইলে কি ছুটি পাওয়া যায়? আমি ছুটি পেয়েছি। শোনো, চেক নিয়ে সোজা বাসায় ফিরবে, আর কোথাও যাবে না। না, আর কোথাও যাব না। শরীরটা ভালোই লাগছে। আসার পথে ওই ব্যাংকে চেকটা জমা দিয়ে আসবো। আর কয়েকদিন পরেই তো আমরা কল্যাণপুরের বাড়িতে যাচ্ছি। তখন বাড়ি বদলের একটা ধকল আছে না? তোমার এখন পূর্ণ বিশ্রাম দরকার। কল্যাণপুরে নিজের বাড়িতে গেলেই সব কল্যাণ হয়ে যাবে, তাই না? আজ কতদিন পর তোমাকে এভাবে হাসতে দেখছি। বাবা, তোমার এই গানের ক্যাসেটটা এহসান পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার যা ভুলো মন, মিমি বাজিয়ে শোনাবে তোমাকে। আচ্ছা, ওই রেখে দিই, আমি ওই শেষ চেকটা আনতে যাচ্ছি, বুঝলি? ফিরে এসে শুনবো। হ্যাঁ, আচ্ছা চলি। লিফট বন্ধ, কখন কারেন্ট আসে ঠিক নেই। আস্তে আস্তে হেঁটেই উপরে উঠা যাক। লোন সেকশন তো সেই 8 তলায়, আপনি উঠতে পারবেন? হ্যাঁ, দেখি চেষ্টা করে। আচ্ছা ভাই, দেখি। আমি কি সিঁড়ি বেয়ে ওই 8 তলায় উঠতে পারবো? কি আমার এমন লাগছে কেন?
আমার দম বন্ধ হয়ে আসছে কেন? কি হলো আপনি এমন করছেন কেন? আমার দম বন্ধ হয়ে আসছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার হসপিটাল নিয়ে চলো, চলো শিগগির নিয়ে চলো। নানা ভাই কোথায় গেছে মা? কখন আসবে? আর আসবে না বাবুলি। কেন আসবে না? তুমি তো বিদায় করে দিয়েছো। আমি তো সরি বললাম, তাও আসবে না? আব্বাজি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন আমরা ভাবতেই পারিনি চাচা। কাঁদতে নেই বাবা, বাবা কি কারো চিরদিন বেঁচে থাকে? তোমরা তো কয়েকদিন পরেই কল্যাণপুরে বাড়িতে শিফট করছো, তাই তো? না চাচা যান, এখন না। আব্বাকে তো তার নিজের বাড়িতেই রেখে এলাম। আমার দুঃখ, আব্বার লেখা শেষ গান আব্বা শুনে যেতে পারলেন না। তোমরা শুনবে না? এই সাজানো বাগান ফেলে চলে যেতে হবে। এতক্ষণ নিজের বাড়ি নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন সালাম, আরিফুল হক, নাসিমা, শর্মিলি আহমেদ, জাফর, ওবায়দুল হক সরকার, আরিফ, তৌফিকুল বাশার, আসিফ, গোলাম সরওয়ার হারুন, সাথী, রুভি আফরোজ, রিমি, ফেরদৌসি আহমেদ লীনা, মিনা, কোহিনুর কাজী, বিনা, নুজহাত মেহজাবিন হিমি, আবেদা, খাদিজা জামান, ইমরান, ডক্টর ইনামুল হক, মিমি, তনিমা আহমেদ, সিমি, আফরোজা নিজামি, এহসান, মোহাম্মদ আমিরুল ইসলাম, হোসেন, আমিনুল হক, তনুরি মিয়া, সিরাজুল হক মন্টু, কনা, মিতু রহমান, বানুর মা, সেতারা আহমেদ। শব্দ সংযোজনা ও সম্পাদনা মাহবুবুর রহমান ও নূর মোহাম্মদ। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন নাজমুল আলম।